এবং আমরা জানি প্রবাহ দুই প্রকার, একটা হচ্ছে ডিসি প্রবাহ আর একটা হচ্ছে এসি প্রবাহ। ডিসি প্রবাহ হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, এটা অল্টারনেটিং কারেন্ট, এটাকে বাংলায় বলছি সম প্রবাহ, একে বলছি পরিবর্তী প্রবাহ। এটা সমপ্রবাহ আর একটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। সমপ্রবাহ মানে এক্ষেত্রে প্রবাহের অভিমুখ সবসময় ধ্রুবক থাকে, মানে প্রবাহ অভিমুখ পরিবর্তন করবে না। কিন্তু এসি প্রবাহের ক্ষেত্রে, পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে অভিমুখ প্রবাহ তার অভিমুখ সর্বদাই পরিবর্তন করবে। সমপ্রবাহের ক্ষেত্রে, সমপ্রবাহকে একটা লেখচিত্র দিয়ে একটা তরঙ্গ দিয়ে প্রকাশ করি। এটা ধরো একটা সাইনধর্মী, এটা সময় অক্ষ, এর তরঙ্গরূপ দেখাচ্ছি সাইনধর্মী তরঙ্গ। এরকম ভাবে তরঙ্গগুলো একটা অক্ষের, সময় অক্ষের একই দিকে অবস্থান করে। এক্ষেত্রে পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে তরঙ্গরূপ এই সময় অক্ষকে ছেদ করে যায়। উপরটা একটা অভিমুখ, এই নিচেটা একটা অভিমুখ, এটা আবার একটা অভিমুখ, এটা আবার একটা অভিমুখ। এর ক্ষেত্রে সময় অক্ষের একই দিকে থাকবে, এই সময় অক্ষকে ছেদ করে যাবে, একটা পজিটিভ অর্থ নেগেটিভ অর্থ। এর অভিমুখ কিভাবে পরিবর্তন হয় আমরা আজকে কার্যনীতি পড়বো, কার্যনীতি পড়লে ব্যাখ্যা করা যাবে। এরপরের প্রশ্ন, এখানে যে তরঙ্গরূপ অঙ্কন করেছি এগুলো সাইনধর্মী তরঙ্গ। এগুলো সাইনধর্মী তরঙ্গ না হয়ে এরকম ত্রিভুজ আকৃতি তরঙ্গ হতে পারে। এগুলো এরকম ত্রিভুজ আকৃতি তরঙ্গ হতে পারে, বা এরকম বর্গ আকৃতি বা আয়তকার আকৃতি তরঙ্গ হতে পারে। বর্গাকৃতি বা আয়তকার আকৃতি তরঙ্গ হতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা সবসময় এই সাইনধর্মী তরঙ্গ হিসেবে ব্যাখ্যা করি, আমরা সাইনধর্মী তরঙ্গ হিসেবে এখানে দেখি, কারণ না এই ত্রিভুজ আকৃতি তরঙ্গ বা এই চতুর্ভুজ আকৃতি তরঙ্গ, এই যে তরঙ্গগুলা এরা কতগুলি সাইনধর্মী তরঙ্গের সমষ্টি। এখানে এই ত্রিভুজ আকৃতি তরঙ্গ বা এখানে এই সামান্তরিক আকৃতির তরঙ্গ, মানে সমষ্টি বলছি, আয়তাকার বা বর্গাকার আকৃতির তরঙ্গ, এদের কতগুলি সাইনধর্মী তরঙ্গের সমষ্টি হিসেবে ধরা হয়। তার জন্য সমস্ত তরঙ্গের ক্ষেত্রে আমরা তরঙ্গকে, এসি তরঙ্গকে, এসি প্রবাহকে আমরা সাইনধর্মী তরঙ্গ হিসাবেই ব্যাখ্যা করি। এখন এগুলো নিয়ে আর বেশি কিছু নেই। আমরা এই এসি প্রবাহ আর ডিসি প্রবাহ যে বলছি, কারেন্ট, এসি কারেন্ট, ডিসি কারেন্ট, এটা তো কোনো জায়গা থেকে উৎপন্ন হয়, এটা একটা উৎস আছে, সেই উৎসের নাম কি? না, যেখান থেকে কারেন্ট উৎপন্ন হয়, এসি কারেন্ট, ডিসি কারেন্ট, সেই তার নাম হচ্ছে ডায়নামো বা জেনারেটর। ওই ডায়নামো বা জেনারেটর এর কার্যনীতি আমরা নির্ণয় করব, কিভাবে ডায়নামোতে কারেন্ট উৎপন্ন হচ্ছে বা এসি কারেন্ট উৎপন্ন হচ্ছে এবং ডিসি কারেন্ট উৎপন্ন হচ্ছে সেটা নির্ণয় করব। সঙ্গে তারপরে মোটর ক্যালকুলেশন করব। এই তিনটা, মানে এসি ডায়নামো, ডিসি ডায়নামো আর ডিসি মোটর, এই তিনটার কার্যনীতি পরপর ক্যালকুলেশন করছি, তিনটা একই টাইপের, যেগুলো ক্লাস 10-এ ছিল, তোমরা ক্লাস 10-এ পড়েছো, সেখান থেকেই একই রকম জিনিস ব্যাখ্যা করছি। আমি এসি ডায়নামো আর ডিসি ডায়নামো একই সঙ্গে ব্যাখ্যা করছি, এসি ডায়নামো আর ডিসি ডায়নামো একই সঙ্গে ব্যাখ্যা করছি। ব্যাখ্যাটা একই রকমই হবে, কিছু জায়গায় সামান্য পরিবর্তন হবে। তোমরা যখন করবে তখন তোমাদের একসঙ্গে করতে হবে, আলাদা আলাদা করলে হবে না, মানে আলাদা আলাদা করতে হবে, একসঙ্গে করলে হবে না। দেখো, প্রথমে আমরা একটা বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র স্থাপন করব। ধরো এইভাবে একটা বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র স্থাপন করলাম। যে বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র স্থাপন করলাম তার এইদিকে থাকবে এন মেরু, তার এইদিকে থাকবে এস মেরু। যে বহিঃস্থ চৌম্বক ক্ষেত্র স্থাপন করা হয়েছে তার এইদিকে এন মেরু, এইদিকে এস মেরু। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করছে? চৌম্বক ক্ষেত্র এন থেকে এস এর দিকে, চৌম্বক ক্ষেত্র এন থেকে এস এর দিকে, এইভাবে চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, এইভাবে চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে। এখানে একটা আয়তাকার কুণ্ডলী রেখে রাখছি, এখানে একটা আয়তাকার কুণ্ডলী, এই আয়তাকার কুণ্ডলীটার এখানে ঘূর্ণন সৃষ্টি করব। এটা আয়তাকার কুণ্ডলী আছে, ওই কুণ্ডলীর ঘূর্ণন সৃষ্টি করব, ঠিক আছে? কুণ্ডলীটা হচ্ছে এ বি সি ডি কুণ্ডলী, এ বি সি ডি। এখানে এই যে বাহুটা, এই অংশটা আছে, এর সঙ্গে একটা রিং যোগ করে দিলাম, এই যে অংশটা আছে এর সঙ্গে একটা রিং যোগ করে দিলাম। এখানে যে রিংটা যোগ করলাম সেটা R1 রিং, এখানে যে রিংটা যোগ করলাম সেটা হচ্ছে R2 রিং। এই R1 রিং এর সঙ্গে আমরা আরেকটা মানে পয়েন্ট করলাম যেটা হচ্ছে T1, আর এই R2 রিং এর সঙ্গে আরেকটা পয়েন্ট করলাম T2। আমরা আগের চ্যাপ্টারে একটা থিওরি পড়েছিলাম যে একটা আয়তাকার কুণ্ডলীকে যদি আমরা
চৌম্বক ক্ষেত্রে গতিশীল করি তাহলে সেখানে কি সৃষ্টি হয়? হ্যাঁ, আয়তাকার কুণ্ডলীকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে গতিশীল করি কি সৃষ্টি হয়? তড়িৎ চালক বল সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্রে তো সৃষ্টি হয় মানে তড়িৎ চালক বল সৃষ্টি হয়। তাহলে তড়িৎ চালক বল সৃষ্টি হলে কি হবে? তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। সেই তড়িৎ প্রবাহটাকে আমরা এখানে কাজে লাগাবো। এখানে ধরো আমরা একটা বাল্ব জ্বালাবো, লাইট জ্বালাবো, সেই লাইটটাকে হোল্ডারে ঢুকিয়ে কি করি? হোল্ডারটাকে আমরা ধরো বাড়িতে যে বোর্ড থাকে, বোর্ডের একটা পজিটিভ প্রান্তে একটা তার আর নেগেটিভ প্রান্তে একটা তার জড়ি, মানে দুটো পয়েন্ট দরকার, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত, যেখানে আমরা তার দুটোকে জয়েন করতে পারবো। এখানেও সেটাই, এখানে যে কারেন্টটা উৎপন্ন হবে যখন আয়তাকার কুণ্ডলীর ঘূর্ণন হবে তখন এখানে এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তড়িৎ চালক বল সৃষ্টি হচ্ছে মানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হবে তার মধ্যে একটা পজিটিভ প্রান্ত বা একদিক দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকবে আর একদিক তড়িৎ বেরিয়ে যাবে, মানে একটা পজিটিভ প্রান্ত থাকবে একটা নেগেটিভ প্রান্ত থাকবে, যেটাকে T1 T2 দেখিয়েছি, যে T1 আর T2 কোনো একটা পজিটিভ হবে কোনো একটা নেগেটিভ হবে। আমরা যে লাইট জ্বালাবো সেই লাইটটাকে কি করব? এই T1 আর T2 এই অংশের মধ্যে যোগ করব। ধর এখানে লাইট যোগ করলাম, তাহলে T1 T2 এর সঙ্গে যোগ করব, দিলে এখানে লাইট জ্বললে আমরা বুঝতে পারবো তড়িৎ প্রবাহ হচ্ছে। এখানে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে, তড়িৎ প্রবাহটা কোন অভিমুখে হচ্ছে সেটা আমরা এখন ক্যালকুলেশন করব। ধরুন এই যে আয়তাকার কুণ্ডলী আছে, আয়তাকার কুণ্ডলীতে ঘূর্ণন হবে, তার জন্য এখানে আমরা ঘূর্ণন অক্ষ রেখেছি, এই ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে আবর্তন করব। ঠিক আছে, এবার ঘূর্ণন আমরা নিজেরা সৃষ্টি করব। কিভাবে ঘূর্ণন করব, কোন দিকে ঘূর্ণন করব সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। ধরো এখানে এই আয়তাকার কুণ্ডলীটা এইভাবে আছে, তাহলে এই যে আয়তাকার কুণ্ডলী এরকম ভাবে আছে, এটাকে ধরো এরকম ভাবে ঘূর্ণন করব। তাহলে আয়তাকার কুণ্ডলীকে এইভাবে ঘূর্ণন করার অর্থ এবি বাহু কোন দিকে গতিশীল হবে? ভেতরের দিকে, বোর্ডের তলার ভিতরের দিকে। তাহলে এবি বাহু যদি বোর্ডের তলার ভিতরের দিকে গতিশীল হয় তখন এর ঘূর্ণনটা তাহলে আমরা দেখাচ্ছি কিভাবে? এইভাবে খাতাতে। তাহলে এদিকে আমি কুণ্ডলটাকে দেখাচ্ছি, এরকম কুণ্ডলটা আছে, কুণ্ডলটাকে আমরা কি করব? ঘূর্ণন করব এইভাবে। তাহলে এবি বাহু গতিশীল কোন দিকে? বোর্ডের তলার ভিতরের দিকে। তাহলে এবি বাহু যদি বোর্ডের তলার ভিতরের দিকে গতিশীল হয় আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এইদিকে, তাহলে এখানে কি সৃষ্টি হবে? এই কুণ্ডলীতে আপাতত এবি বাহুতে আমি দেখাচ্ছি তড়িৎ চালক বল আবিষ্ট হবে এবং সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। যে তড়িৎ চালক বল আবিষ্ট হবে বা যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে তার অভিমুখ আমরা নির্ণয় করব। কোন অভিমুখে হবে না, তার জন্য আমরা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম ব্যাখ্যা করব। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী প্রবাহের অভিমুখ নির্ণয় করব। ডান হস্ত নিয়ম অনুযায়ী এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মানে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আর এই যে বুড়ো আঙুল হচ্ছে যে পরিবাহীটা নিয়েছি তার গতির অভিমুখ, আর সঙ্গে যে মধ্যমা আছে এইটাই তড়িৎ চালক বলের অভিমুখ বা তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে এটাকে আমরা এই জায়গায় প্রয়োগ করছি। তাহলে এইভাবে দেখো, চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে? বি, তর্জনী অভিমুখে। তাহলে বুড়ো আঙুল অভিমুখে কি হবে? তারটা গতিশীল মানে বোর্ডের তলার ভিতরের দিকে। তাহলে মধ্যমা কোন দিকে আছে? এটা মধ্যমা। তাহলে মধ্যমা যেদিকে আছে সেদিকে এটা হচ্ছে বি থেকে এর অভিমুখ, মানে বি থেকে এ তে তড়িৎ প্রবাহ। তাহলে বি থেকে এ তে এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে এইভাবে। তাহলে বি থেকে এ তে তড়িৎ প্রবাহ হচ্ছে মানে প্রবাহটা এই দিক থেকে এই পথে এরকম ভাবে আসবে, লাইটের মধ্যে দিয়ে যাবে, এইভাবে একটা মধ্য বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ হবে, লাইট জ্বলছে। তাহলে এক্ষেত্রে যে লাইটটা জ্বলছে, তাহলে এক্ষেত্রে এই যে T1 আর T2 এই দুটো অংশ আছে, তাহলে এখানে কি T1 থেকে T2 তে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এক্ষেত্রে তড়িৎ প্রবাহ হচ্ছে T1 থেকে T2 তে। আমরা জানি প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়? পজিটিভ থেকে নেগেটিভ। ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে হয়। তাহলে এক্ষেত্রে T1 টা নিশ্চয়ই পজিটিভ প্রান্তের মতো করে কাজ করছে আর T2 টা নিশ্চয়ই এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্তের মতো কাজ করছে। তাহলে এক্ষেত্রে প্রবাহের অভিমুখ কি হচ্ছে? এক্ষেত্রে প্রবাহের অভিমুখ T2 থেকে T1 থেকে T2। এক্ষেত্রে প্রবাহের অভিমুখ হচ্ছে T1 থেকে T2। কিন্তু যেই মুহূর্তে একটা পাক হয়ে যাবে, এই কুণ্ডলীটা একটা পাকে আবর্তন হয়ে যাবে, তখন সেইটা কোন দিকে আসবে? এদিকে। আর এবি বাহু কোন দিকে যাবে? সেদিকে। তাহলে বাহুগুলো তাদের মানে কুণ্ডলীর বাহুগুলোর অবস্থান পরিবর্তন হবে। তাহলে অবস্থা পরিবর্তন হলে তাহলে সিডি বাহু কোন দিকে আসবে? সিডি বাহু এদিকে আসবে, আর এবি কোন দিকে আসবে? এদিকে বি। এই যে দুটো কুণ্ডলী ছিল এর R2টা কোন দিকে আসবে? এদিকে চলে আসবে, এইদিকে আসবে R2। আর R1টা কোন দিকে আসবে? R1টা আসবে এইদিকে। ওকে, তাহলে এইদিকে চলে এলো R1 আর এইদিকে চলে এলো হচ্ছে R2। এবার এখান থেকে দুটো কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। এখান থেকে এটাকে এখানে মানে আর T1টা এদিকে ছিল, T1টা যেমন ছিল তেমনই রাখলাম। এদিকে T2 ছিল, T2টা যেমন ছিল সেরকম ভাবে T2 রাখলাম। T1টা যেমন ছিল তেমনই থাকলো, T2টা যেমন ছিল তেমনই থাকলো। চৌম্বক ক্ষেত্র কোন দিকে গতিশীল? চৌম্বক ক্ষেত্র যেমন ছিল তেমনই থাকলো। একদম
বহিষ্ঠ চৌম্বক ক্ষেত্র স্থাপন করেছি, যেমন ছিল তেমনই থাকবে। তো কুণ্ডলীর ঘূর্ণনও একই ক্রমে হবে, আমরা যে ক্রমে কুণ্ডলীর ঘূর্ণন করিয়েছিলাম সেই ক্রমেই কুণ্ডলীর ঘূর্ণন হবে। মানে ঘূর্ণনটা কিরকম ছিল, এইভাবে ঘুরছিল, তাহলে এক্ষেত্রে কুণ্ডলীর ঘূর্ণন এরকম ছিল, এইভাবে কুণ্ডলীর ঘূর্ণন হবে। তাহলে এক্ষেত্রে সিডি বাহুটা কোন দিকে গতিশীল হবে, বোর্ডের তলার ভিতরের দিকে। তাহলে এক্ষেত্রে সিডি বাহুর ঘূর্ণন হচ্ছে বোর্ডের তলার ভিতরের দিকে, চৌম্বক ক্ষেত্র আছে বাইরের দিকে। তাহলে এক্ষেত্রেও তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, কোন দিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, তার ফেমিকের ডানহস্ত নিয়ম অনুযায়ী। তাহলে বলছো সিডি বাহু গতিশীল বোর্ডের তলার ভিতরের দিকে, তাহলে সিডি কোনটা, বুড়া আঙুল। তাহলে তর্জনী কোন দিকে থাকবে, এই যে চৌম্বক ক্ষেত্র বিয়ের অভিমুখে, বিয়ের অভিমুখে তর্জনী। তাহলে মধ্যমা কোন দিকে থাকবে, সি থেকে ডিতে। এক্ষেত্রে মধ্যমা আছে সি থেকে ডিতে, মধ্যমা আছে সি থেকে ডিতে। তাহলে তড়িৎ প্রবাহ হবে সি থেকে ডিতে। তাহলে এইভাবে প্রবাহটা এই দিক থেকে কোথায় আসবে, R2 তে। R2 এর প্রবাহ কোথায় আসবে, T1 এ। এবার T1 এর সঙ্গে কি করলাম, আমরা এখানে একটা লাইট দিয়ে দিলাম, তাহলে লাইট জ্বলবে এদিকে T2। তাহলে এখন এখানে যে বহির্বর্তনীতে যে মানে আমরা যে আলো পাচ্ছি, আমরা কারেন্ট পাচ্ছি, এক্ষেত্রে প্রবাহের অভিমুখ, হচ্ছে এদিকে T1 আছে, এদিকে T2 আছে। তাহলে এক্ষেত্রে প্রবাহের অভিমুখ হচ্ছে T1 থেকে T2। মানে T1 টা পজিটিভ প্রান্তের মতো কাজ করছে আর T2 টা নেগেটিভ প্রান্তের মতো কাজ করছে। পজিটিভ থেকে নেগেটিভ, T1 পজিটিভ প্রান্তের মতো কাজ করছে আর T2 এখানে নেগেটিভ প্রান্তের মতো কাজ করছে। তাহলে আগে যে অভিমুখে বহির্বর্তনীতে যে অভিমুখে তড়িৎ প্রবাহ হয়েছিল, এখনো বহির্বর্তনীতে একই অভিমুখে তড়িৎ প্রবাহ হয়েছে। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখে কোনো পরিবর্তন হয়নি। তাহলে যেহেতু তড়িৎ প্রবাহের অভিমুখে কোনো পরিবর্তন হয়নি, তাহলে এখানে যে কারেন্টটা সৃষ্টি হচ্ছে এই কারেন্টটাকে আমরা বলবো ডিসি কারেন্ট সমপ্রবাহ। ডায়নামো সৃষ্টি করছে, তাই এটা সমপ্রবাহ ডায়নামো, ডিসি ডায়নামো বলছি। কিন্তু এখানে পার্থক্য দেখো, এখানে একবার কুণ্ডলটা যখন আবর্তন করছে, এইভাবে যখন ঘূর্ণন হচ্ছে, যখন এক পাক আবর্তন করছে, এক আবর্তনের সঙ্গে সঙ্গে এই যে R1 R2 আছে, R1 R2 তাদের অবস্থান পরিবর্তন করছে। এই যে R1 R2 আছে, R1 R2 তার অবস্থান পরিবর্তন করছে। কিন্তু এখানে যে T1 T2 রিং ব্রাশ দুটো আছে, T1 T2 ব্রাশ দুটো কিন্তু অবস্থান পরিবর্তন আমরা করিনি। আমরা যেভাবে যন্ত্র তৈরি করবো, তাহলে কুণ্ডলীর এক পাক ঘূর্ণন হলে তার R1 R2 রিং দুটোর অবস্থা পরিবর্তন হলেও এই যে T1 T2 ব্রাশ দুটো আছে তার কিন্তু অবস্থান পরিবর্তন হলো না। কিন্তু যদি T1 T2 রিং দুটোর অবস্থান পরিবর্তন হতো তাহলে কি হতো, তাহলে এই জায়গায় কি থাকতো, T2 থাকতো এখানে আর এখানে থাকতো T1। তখন এখানে প্রবাহটা কোথা থেকে কোথায় হতো, T2 থেকে T1। তখন T2 টা পজিটিভ প্রান্তের মতো কাজ করতো আর T1 টা নেগেটিভ প্রান্তের মতো কাজ করতো। তখন যে প্রবাহের অভিমুখটা থাকবে T2 থেকে T1, সেক্ষেত্রে ছিল T1 থেকে T2। তাহলে প্রবাহের অভিমুখ পরিবর্তন হয়। আর বহির্বর্তন যে প্রবাহের যে অভিমুখ পরিবর্তন হয় প্রতিটা পাকে, তখন আমরা যে মানে কারেন্ট পাবো, সেই কারেন্টটা হচ্ছে এসি কারেন্ট, পরিবর্তী প্রবাহ। তাহলে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে যন্ত্রটাকে এমন ভাবে তৈরি করবো, আমরা ছবি আঁকবো এমন ভাবে যে মানে এক পাক আবর্তনে R1 R2 রিং দুটোর অবস্থার পরিবর্তন করলেও ডিসি বর্তনীতে মানে ডিসি কারেন্টের ক্ষেত্রে R1 R2 পরিবর্তনের সঙ্গে T1 T2 অবস্থান পরিবর্তন হবে না, আর এসি কারেন্টের ক্ষেত্রে T1 T2 অবস্থান পরিবর্তন হবে। ঠিক আছে, এবার এটা ছবি যন্ত্র কার্যনীতি যন্ত্রাংশের সেটিংস এর উপরে ডিপেন্ড করবে। এটা একটা পার্থক্য, এটা আর কি না, এই জায়গাটা পরিবর্তন করতে হবে। পার্থক্যটা কোন জায়গায় লিখতে হয়ে গেছে, এইটুকু পার্থক্য আর কিছু না। কিন্তু এখন এই যে কুণ্ডলীর আবর্তন হচ্ছে, যে পাক সংখ্যা পরিবর্তন হচ্ছে, এটা কতগুলো পাকে, একটা একটা পাকে আবর্তন করবে। ডিসি ক্ষেত্রে ছেড়ে দাও, ডিসি তো অভিমুখ এক, কিন্তু এসি প্রবাহের ক্ষেত্রে তো প্রতি পাকে অভিমুখ পরিবর্তন হবে। এটা হলো পরে যখন আর এক পাক নিবে, আর এক পাকের ক্ষেত্রে প্রবাহটা T থেকে T1 ছিল, সেটা আবার T1 থেকে T2 হয়ে যাবে। তাহলে একটা পূর্ণ আবর্তনে কতবার অভিমুখ পরিবর্তন হবে। একটা পূর্ণ আবর্তন মানে ধরো এটা একটা কুণ্ডলী আছে, কুণ্ডলীটা এরকম অবস্থায় আছে, এখান থেকে একবার এটা এলো, এটা অর্ধ দোলন, মানে একবার আবর্তন করছে, পুরো হয়নি। এরপরে যখন আবার আগের অবস্থায় আসে তখন হচ্ছে এটা পূর্ণ দোলন সম্পন্ন হচ্ছে। একটা পূর্ণ দোলনে বা পূর্ণ আবর্তনে একটা কুণ্ডলীতে কতবার তড়িৎচালক বল এবং তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হবে এসিতে। তাহলে দেখো আমি যে ছবিটা এঁকেছি, এখানে চৌম্বক ক্ষেত্র এইভাবে আছে আর আয়তাকার কুণ্ডলী এরকম ভাবে আছে, চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল। কিন্তু চৌম্বক ক্ষেত্রকে যদি আমরা এইভাবে দেখাই, ধরো এইভাবে চৌম্বক ক্ষেত্র আছে, পেনটা এরকম, খাতাটা এরকম আছে, তাহলে এরকম যখন আবর্তন করবে, আবর্তন করার সময় যখন এরকম লম্বভাবে আসবে তখনই চৌম্বক ক্ষেত্রকে ছেদ করে যাচ্ছে। আর এই লম্ব অংশ থেকে যখনই চৌম্বক ক্ষেত্রকে ছেদ করছে, তারপরে যখন একে অতিক্রম করবে, সেই মুহূর্তে তার অভিমুখ পরিবর্তন হবে।
তাহলে একবার ছেদ করলো, আবার এলো, আবার যখন আবার একবার আসছে তখন কিন্তু আবার পরবর্তীকালে অভিমুখ পরিবর্তন হবে। তাহলে একটা বলরেখাকে এই আয়তকার কুণ্ডলী তার পূর্ণ আবর্তনে কতবার ছেদ করবে? দুবার ছেদ করছে, তাহলে তার অভিমুখতা দুবার পরিবর্তন হবে। ঠিক আছে, একটা পূর্ণ দোলনে বা পূর্ণ আবর্তনে একটা এসি বর্তনীতে দুবার কেবলমাত্র অভিমুখ পরিবর্তন হবে। তাহলে এখান থেকে আমরা কি তৈরি করলাম? কারেন্ট পেলাম, তড়িৎ প্রবাহ পেলাম। তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ শক্তি পেলাম। ডায়নামোর মূলনীতি হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করা। ডায়নামোর মূলনীতি হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করা। ডায়নামোর মূলনীতি হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। ঠিক আছে, এই এর কার্যনীতি করতে হবে, ছবি এঁকে আর কিছু করতে হবে না। এরপরে মোটরের নীতি। বর্তনী আছে, কিছু কাজ নেই। এবার দেখো মোটর। মোটরের নীতি হচ্ছে মোটর দু রকম আছে। তো আমাদের এখানে ডিসি মোটর পড়তে হবে, এখানে ডিসি মোটর পড়তে হবে। এবার মোটরের নীতি হচ্ছে এখানে আমরা তড়িৎ দিব, মানে তড়িৎ শক্তি প্রয়োগ করব, এখান থেকে আমরা যান্ত্রিক শক্তি পাবো। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাবো, এটা হচ্ছে মোটরের নীতি। এটা আয়তাকার কুণ্ডলী থাকবে, একই রকমই হবে প্রায়। চৌম্বক ক্ষেত্র স্থাপন করো, উত্তর মেরু দক্ষিণ মেরু। এখান থেকে একটা আয়তাকার কুণ্ডলী আছে। এই আয়তাকার কুণ্ডলীকে একই রকম ভাবে আয়তাকার কুণ্ডলীকে আমরা কি করবো? কারেন্ট দেবো। এই আয়তাকার কুণ্ডলীতে আমরা তড়িৎ পাঠাবো। তড়িৎ পাঠানোর জন্য এভাবে একটা দুটো রিং লাগাচ্ছি, এটা R1 R2, এখানে একটা পয়েন্ট করে দিলাম, এখানে একটা পয়েন্ট করে দিলাম। এই ব্রাশ বলছি T1 ব্রাশ, T2 ব্রাশ। এই কুণ্ডলীটা ঘূর্ণন হবে, কিন্তু ঘূর্ণন আমরা সৃষ্টি করবো না, ঘূর্ণন তার নিজের ঘূর্ণন সৃষ্টি করবে। আমরা এখানে তড়িৎ প্রবাহ দেব। ধরো A B C D, এটা একটা আয়তাকার কুণ্ডলী। এই আয়তাকার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ হবে। সাপোজ আমি একটা ব্যাটারির সাথে তড়িৎ প্রবাহ দিচ্ছি, এখানে প্রবাহ দিচ্ছি, তাহলে প্রবাহ এই পথে এইভাবে ঘুরতে থাকবে। তাহলে এখানে যে প্রবাহ হচ্ছে, প্রবাহের অভিমুখ কি? A B C D। এখানে যে প্রবাহটা হচ্ছে A B C D অভিমুখে তড়িৎ প্রবাহ হচ্ছে। চৌম্বক ক্ষেত্র এখান থেকে এই দিকে ক্রিয়া করছে। ঠিক আছে, আমরা জানি কোনো তড়িৎবাহী তারে যদি তড়িৎ প্রবাহ হয় সেখানে কি সৃষ্টি হয় না? তড়িৎবাহী তারে তড়িৎ প্রবাহ সৃষ্টি হলে সেখানে তো চৌম্বক ক্ষেত্রে আছে, তাহলে সেখানে একটা বলের সৃষ্টি হয়। কোনো তড়িৎবাহী তার, সেটা সরলরেখা হতে পারে, বৃত্ত হতে পারে, সেটা যদি কোনো চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয় তাহলে সেখানে একটা বল সৃষ্টি হয়। আর বল নির্ণয়ের জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করি? বলের অভিমুখ নির্ণয়ের জন্য কোন সূত্র অ্যাপ্লাই করি? সেমিকে বামহস্ত নিয়ম অ্যাপ্লাই করি। তাহলে বামহস্ত নিয়ম অনুযায়ী দেখো এখানে চৌম্বক ক্ষেত্র অভিমুখ কোনটা? মানে এটা বামহস্ত নিয়ম অনুযায়ী তো এই তিনটা আঙুল, তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্র অভিমুখ। তাহলে এখানে প্রবাহ কোন দিকতে হচ্ছে? A থেকে B তে। A থেকে B তে মানে কি? মধ্যমা, তাই তো? মধ্যমা। তখন বুড়ো আঙুলের অভিমুখে কি হবে? বুড়ো আঙুলটা হচ্ছে বলের অভিমুখ। বুড়ো আঙুলটা হচ্ছে বলের অভিমুখ, মানে এই AB তারে যে বলের অভিমুখ দেখাচ্ছে, যে বল ক্রিয়া করছে, সেটা কোন দিকে? বোর্ডের তলার ভিতরের দিকে। আর বোর্ডের তলার ভিতরের দিকে বলে এই AB বাহু কোন দিকে গতিশীল হবে? ভেতরের দিকে গতিশীল হবে। আর একই রকম ভাবে যদি CD তারে দেখো, তাহলে CD তারে চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, প্রবাহ কোন দিকে হচ্ছে? নিচের দিকে। তখন এর বল কোন দিকে হচ্ছে? বাইরের দিকে। তাহলে এই যে CD বাহুতে আর AB বাহুতে দুটো বিপরীতধর্মী বল ক্রিয়া করবে, আর এই বিপরীতধর্মী বলের এরা কি করবে? এখানে একটা টর্ক সৃষ্টি হবে, সমান হবে। যদি বাহুর দৈর্ঘ্য সমান হয়
তাহলে টর্কের কি হবে, এটা ঘুরতে থাকবে, এটা ঘূর্ণন হবে এবং কন্টিনিউয়াসলি ঘূর্ণন হবে। তাহলে এই ঘূর্ণনের ফলে কি হয়, তোর এখানে ঘূর্ণন তাহলে কোন দিকে হচ্ছে, ঘূর্ণন এইভাবে হবে, মানে এই বাহুটা নিচের দিকে, এই বাহুটা উপরের দিকে। তাহলে এখানে যে আয়তাকার কুণ্ডলী আছে তার ঘূর্ণন কি হচ্ছে, ঘূর্ণন এইভাবে হতে থাকে, ঠিক আছে, আয়তাকার কুণ্ডলীর ঘূর্ণন। এখানে প্রভাব হলো যখন একটা পাক হয়ে যাবে, একটা পাক যখন আবর্তন করবে, সেই পাক আবর্তনের পরে এই আর্চবিনটা কোন দিকে আসবে, আমি এই ছবিতেই বলে দিচ্ছি। তাহলে আর্চবিনটা কোন দিকে আসবে, এইদিকে, আর এদিকে থাকবে R1, আর এখানে ডি এদিকে চলে আসবে, সি এদিকে আসবে, এখানে আসবে বি, আর এখানে আসবে এ। কিন্তু আমরা যখন তড়িৎ প্রবাহ দিব, তড়িৎ প্রবাহ ধরো আমরা বাড়িতে একটা বর্তনীর সঙ্গে যোগ করছি একটা যন্ত্র দিয়ে, তাহলে আমরা তো প্রবাহের অভিমুখ পরিবর্তন করতে পারবো না, প্রবাহ একই রকম ভাবে জয়েন করব। মানে এখানে যে প্রবাহ দিচ্ছি, ব্যাটারি পজিটিভ প্রান্ত এইদিকেই থাকবে, নেগেটিভ প্রান্ত এইদিকে থাকবে, এমন ভাবে যন্ত্র তৈরি করব যে R2 এসে এখানে এই ব্যাটারির এই প্রান্তের সঙ্গে যোগ হয়ে যাবে, R1 এসে এখানে ব্যাটারির এই প্রান্তের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এখন প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, সেই R2 এর প্রবাহ এই পথে আসতে থাকবে, মানে ডি সি বি এ, এই ডি সি বি এ এই অভিমুখে তড়িৎ প্রবাহটা হতে থাকবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ কি হচ্ছে, ডি সি বি এ অভিমুখ, ডি সি বি এ অভিমুখ। আমি বন্ধুটা দেখাচ্ছি, এটা সি, এটা ডি, বি, এ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে প্রবাহ কোথায় হবে, ডিসি বিএ অভিমুখে প্রবাহ হবে, ডিসি বিএ অভিমুখে। এটা R2 আর এটা হচ্ছে R1, এখানে ব্যাটারি পজিটিভ নেগেটিভ। তাহলে ডিসি বিএ অভিমুখে প্রবাহ হলেও এক্ষেত্রেও চৌম্বক ক্ষেত্র তো এইভাবে ক্রিয়া করছে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রে অভিমুখ, এখানে ডি থেকে সি দিয়ে প্রবাহ হচ্ছে, তাহলে এই বাহুতে যে বল ক্রিয়া করবে তার অভিমুখ কোন দিকে হবে, সেটাও বলে তোলা ভেতরের দিকে, কেন চৌম্বক ক্ষেত্র এটা, আর এটা চৌম্বক ক্ষেত্র, এটা কি বেগের অভিমুখ, তাহলে বল কোন দিকে যাবে, বেগ মানে প্রবাহ, তাহলে বল কোন দিকে যাবে, ভিতরের দিকে। এই বাহুতে কি হবে না, এই বাহুতে চৌম্বক ক্ষেত্র, বেগ প্রবাহ নিচের দিকে, তাহলে বল হচ্ছে বাইরের দিকে। তাহলে এই ক্ষেত্রে কুণ্ডলীর ঘূর্ণন কি হবে, ঘূর্ণন হবে। এক্ষেত্রে কুণ্ডলীর যে ঘূর্ণন হবে আর এখানে যে কুণ্ডলীর ঘূর্ণন, এই দুটো ঘূর্ণনের অভিমুখ কি, দুটো কুণ্ডলী একই দিকে ঘূর্ণন হচ্ছে, তাহলে এখানে কুণ্ডলীতে যে অভিমুখে ঘূর্ণন হচ্ছে, এই কুণ্ডলীতেও ঘূর্ণনের অভিমুখ কি হচ্ছে, একই হচ্ছে। যেহেতু দুটো কুণ্ডলীতেই ঘূর্ণনের অভিমুখ একই, ঘূর্ণন যেহেতু একই ক্রমেই হচ্ছে, তাই এই ঘূর্ণনটাকে আমরা বলছি, মানে ঘূর্ণনটা একই অভিমুখে হচ্ছে, এই ঘূর্ণনটাকে কাজে লাগিয়ে আমরা যান্ত্রিক শক্তি পেতে পারি, এই ঘূর্ণনটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন যান্ত্রিক শক্তি পেতে পারি। আর এটা মোটরের ক্ষেত্রে ঘূর্ণনটা একই থাকে, যেহেতু একই অভিমুখে ঘূর্ণন হয়, তাই একে আমরা বলছি ডিসি মোটর। কিন্তু এই যে একই অভিমুখে ঘূর্ণনটা পাচ্ছি আমরা, এটা কিভাবে, তড়িৎ শক্তি প্রয়োগ করে, তড়িৎ শক্তি প্রয়োগ করে। কিন্তু এই যে কুণ্ডলী আছে, এই আয়তকার কুণ্ডলী, আয়তকার কুণ্ডলীতে প্রথমে এবিসিডি অভিমুখে তড়িৎ প্রবাহ হয়েছে, তারপরে ডিসি বিএ অভিমুখে তড়িৎ প্রবাহ হয়েছে। কিন্তু এখানে তড়িৎ প্রবাহের অভিমুখ, কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হলেও, কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হলেও ঘূর্ণনের অভিমুখ কিন্তু পরিবর্তন হয়নি, ঘূর্ণনের অভিমুখ সর্বদাই একই আছে, ঘূর্ণন একই ক্রমে হচ্ছে, তাই এটা হচ্ছে ডিসি মোটর। ডিসি মোটর যেমন ধরো যে বাড়িতে এটা ফ্যান চলে, আমরা যে বর্তমানে যে কারেন্ট নিই তো এসি কারেন্ট, তাহলে কুণ্ডলী কি, কুণ্ডলী কিন্তু ফ্যানের যে ঘূর্ণন হয় কি হয়, একই অভিমুখে ঘূর্ণন হয়, কিন্তু এর জন্য এখানে একটা মোটর লাগানো থাকে, যে মোটর কি করে, ঘূর্ণনটাকে একই অভিমুখে করে, এটা মোটরের কাজ, ডিসি মোটরের কাজ। বাড়িতে যে মোটরে জল তোলা হয় তারও কাজ একই, ঠিক আছে, এগুলোকে আমরা কাজে লাগাচ্ছি, এই ঘূর্ণনটাকে কাজে লাগাচ্ছি, ঘূর্ণনটাকে কাজে লাগিয়ে সেখানে মোটরে জল তুলছি, ঘূর্ণনটাকে কাজে লাগিয়ে আমরা এখানে বাতাস পাচ্ছি, এগুলো হচ্ছে এর কাজ। তাহলে এই সমস্ত কাজগুলো করবে, এর কার্যনীতি, তিনটা কার্যনীতির মধ্যে একটা তো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা, এসি ডায়নামো, ডিসি ডায়নামো আর ডিসি মোটর, এই তিনটা মধ্যে কোনো একটা পরীক্ষায় করবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা বললাম যে এসি প্রবাহ, আমরা এসি দিয়ে যাচ্ছি, এটা আয়তাকার কুণ্ডলী যদি ঘূর্ণন হয় মানে ডায়নামোতে, তাহলে সেখানে তড়িৎ চালক বল সৃষ্টি হয়, তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এসি তড়িৎ চালক বল, পরিবর্তী তড়িৎ চালক বল এবং পরিবর্তী প্রবাহ সৃষ্টি হয়।
এই যে পরিবর্তী প্রবাহ সৃষ্টি হয়, পরিবর্তী তড়িৎচালক বল সৃষ্টি হয়, তার মান নির্ণয় করব, তার সমীকরণ নির্ণয় করব। আমি সিম্পলি একটা ছবি আঁকছি, আগের দিন তোমরা করেছিল। একটা আয়তাকার কুণ্ডলী আছে, এই কুণ্ডলী এর ক্ষেত্রফল ধরলাম এই অভিমুখে আছে, এর চৌম্বক ক্ষেত্র এইদিকে, এরা কত কোণে আছে? আলফা কোণে। তাহলে একটা আয়তাকার কুণ্ডলীর ঘূর্ণন হচ্ছে চৌম্বক ক্ষেত্রে, তড়িৎচালক বল তো আবিষ্ট হবে, কিন্তু এদের প্রাথমিক কোণটা হচ্ছে আলফা। এই আলফাটাকে বলি প্রারম্ভিক দশা। মানে প্রারম্ভিক দশা তোমরা আগের দিন পড়েছো, প্রারম্ভিক দশা, প্রাথমিক দশা, t সমান 0 সময়ের দশা, মানে ঘূর্ণন শুরুর সময় সে যে কোণ করে আছে সেই কোণটার কথা বলছি, সেটা আলফা। এবার ধরো t সময়ে কত কোণ করেছে, t সময়ে যে পরিমাণে কোণ করেছে সেটা হচ্ছে থিটা। তাহলে কৌণিক বেগ কত? না কৌণিক বেগ ওমেগা সমান থিটা বাই টি। t সময়ে থিটা কৌণিক সরণ করেছে, কৌণিক বেগ ওমেগা সমান থিটা বাই টি। তাহলে এই ক্ষেত্রে থিটা সমান কি পাবো? থিটা সমান হচ্ছে ওমেগা টি। তাহলে টি সময় পরে মোট কতটা কোণ করছে? এদিকে ওমেগা টি আর আগে একটা আলফা ছিল, তাহলে টি সময় পরে মোট যে পরিমাণে কোণ করবে তার মান হচ্ছে ওমেগা টি প্লাস আলফা, যাকে সাপোজ থিটা ডট দিয়ে প্রকাশ করছি। টি সময় পরে মোট কোণ। চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হবে, এখানে চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। চৌম্বক প্রবাহের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা ফাই সমান বি ভেক্টর ডট এ ভেক্টর, মানে বি এ cos থিটা, থিটাটাকে বলছি থিটা ডট বি এ cos থিটা। এই থিটা ডটের মান বসাচ্ছি, তখন বি এ cos অফ ওমেগা টি প্লাস আলফা। তড়িৎচালক বল নির্ণয় করব, ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি সমান ডি বাই ডিটি মাইনাস ইন্টু বি এ cos অফ ওমেগা টি প্লাস আলফা সমান মাইনাস বি এ cos এর জন্য কি হয় মাইনাস, তাহলে মাইনাস এর মধ্যে প্লাস একটা ওমেগা আসবে, আর cos টা কি হবে sin ওমেগা টি প্লাস আলফা। ই সমান বি এ ওমেগা sin ওমেগা টি প্লাস আলফা। আমরা আগের দিন এই প্রমাণটা করেছিলাম। এটা বলেছিলাম এটা এক পাকের কুণ্ডলী, যদি n পাকের কুণ্ডলী হলে কি হবে? n গুণ হবে বি এ ওমেগা n sin ওমেগা টি প্লাস আলফা। এই যে বি, এই যে ই, এই যে ওমেগা, এই যে n, এগুলো কি চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান, সরি এটা হচ্ছে তড়িৎচালক বল নির্ণয় করেছি। এটাকে বলছি টোটাল, এগুলো প্রত্যেকটা কনস্ট্যান্ট। এটাকে আমরা একটা কনস্ট্যান্ট বলবো, যেটা হচ্ছে ই বলছি, ই সমান E0 sin ওমেগা টি প্লাস আলফা। এটা পরিবর্তী প্রবাহের শীর্ষমান, পরিবর্তী তড়িৎচালক বলের শীর্ষমান, প্রবাহ নয়, পরিবর্তী তড়িৎচালক বলের শীর্ষমান। E0 কে বলছি আমরা শীর্ষমান, যেটা সমান হচ্ছে বি এ ওমেগা n। E0 হচ্ছে শীর্ষমান, যেটা হচ্ছে বি এ ওমেগা n, এটা শীর্ষমান। বোঝা গেছে? এবার এখান থেকে আমরা প্রবাহ নির্ণয় করব। এই যে কুণ্ডলী আছে এর একটা রোধ আছে, যে রোধটা সাপ্লাই থাকবে, তো এখানে আমরা ধরে নিচ্ছি রোধ যদি আর হয়, রোধ আর হলে আই সমান আমরা কি লিখতে পারবো? ই বাই আর, ই বাই আর, মানে E0 বাই আর ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস আলফা। I equals to E0 by R, E0 by R sin omega t plus alpha। এই যে E0 by R এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলবো? I0। তাহলে I equals to I0 sin omega t plus alpha। I equals to I0 sin omega t plus alpha। এটা পরিবর্তী প্রবাহের সমীকরণ, পরিবর্তী প্রবাহের সমীকরণ, যে ক্ষেত্রে I0 টা কি? I0 টা হচ্ছে প্রবাহের শীর্ষমান, পরিবর্তী প্রবাহের শীর্ষ মান। তাহলে এটা যদি পরিবর্তী প্রবাহের শীর্ষ মান হয়, এক্ষেত্রে I0 সমান তাহলে কত? E0 বাই আর। I0 সমান হচ্ছে E0 বাই আর। এই E0 এর মানটা কি ছিল? বি এ ওমেগা n, তাহলে বি এ ওমেগা n বাই আর, বি এ ওমেগা n বাই আর। তাহলে এক্ষেত্রে E সমান E0 sin ওমেগা t প্লাস আলফা, এটা পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ। এক্ষেত্রে I equals to I0 sin ওমেগা t প্লাস আলফা, এটা পরিবর্তী প্রবাহের সমীকরণ। এটা পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ, আর এটা হচ্ছে পরিবর্তী প্রবাহের সমীকরণ। পরিবর্তী প্রবাহের সমীকরণ নির্ণয় করতে বলে, এখান থেকে তড়িৎচালক বলের শীর্ষমান, প্রবাহের শীর্ষমান, এগুলো মনে রাখতে হবে। এই যে সমীকরণগুলো পেলাম, এগুলো কি সমীকরণ? সাইনধর্মী সমীকরণ। এই সমীকরণগুলো থেকে আমাদের এই তড়িৎচালক বলের মান নির্ণয় করতে হবে, প্রবাহের মান নির্ণয় করতে হবে।
মানগুলো হচ্ছে গড় মান, আরএমএস মান, এগুলো নির্ণয় করব, সেটাই ক্যালকুলেশন করছি। গড় মান, আরএমএস মান নির্ণয় করব। আমরা গড় মান আর আরএমএস মান নির্ণয় করছি। দেখো, ধরো তড়িৎ চালক বলে সমীকরণ কি E সমান E0 sin ওমেগা টি প্লাস আলফা। প্রবাহের সমীকরণ I সমান I0 sin ওমেগা টি প্লাস আলফা। এই যে ওমেগা টি প্লাস আলফা, এটা কি সাইনের কোণ, ওমেগা টি প্লাস আলফা এগুলো সাইনের কোণ। একে E0 sin থিটা বলি, মানে এটা আর এটা আর কি sin থিটা অপেক্ষক সমান I0 sin থিটা। তাহলে যে আমরা যে প্রবাহের সমীকরণ পাচ্ছি, আমরা যে তড়িৎ চালক বলে সমীকরণ পাচ্ছি, এগুলো একটা সাইনধর্মী তরঙ্গের অপেক্ষক সাইনধর্মী সমীকরণ। যদি সাইনধর্মী সমীকরণ, তাহলে লেখচিত্র আঁকছি আমরা। সাইনধর্মী তরঙ্গের বা সাইনের লেখচিত্র তরঙ্গরূপ হচ্ছে এটা, সাইনের তরঙ্গরূপ হচ্ছে এটা। দেখো এখানে এর ক্ষেত্রে এটা একটা অর্ধ, এর ক্ষেত্রে এটা একটা অর্ধ। এই যে অর্ধ পুরো তরঙ্গটা, এটা পুরো সম্পূর্ণ তরঙ্গ, একটা পূর্ণ চক্র, মানে পুরোটা আবর্তন করে, যেখান থেকে আবর্তন করছে আবার পরিবর্তন করে এটা সম্পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে। এবার এক্ষেত্রে এটা একটা পূর্ণ তরঙ্গ। এই পূর্ণ তরঙ্গ এখানে যে আবর্তন হচ্ছে, আবর্তনের ক্ষেত্রে এটা একটা পূর্ণ চক্র। এই পূর্ণ চক্রের উপরের অংশটা হচ্ছে একটা অর্ধ, আর এটা হচ্ছে বাকি আরেকটা অর্ধ। এটা হচ্ছে পজিটিভ অর্ধ, এটা নেগেটিভ অর্ধ। এর পুরোটা দশা পার্থক্য কত হয়, দশা কত হয় না, একটা সম্পূর্ণ চক্রের দশা হয় 2 পাই। তাহলে এখানে 0 বলে এটাকে 2 পাই বলছি, এই অংশটা পাই। এটা সম্পূর্ণ চক্রের দশা হচ্ছে, পূর্ণ চক্রের দশা হচ্ছে 2 পাই, 0 থেকে 2 পাই। তার মধ্যে এখান থেকে এই অংশটাকে পাই বলছি, এখান থেকে এই অংশটাকে বলছি 0 থেকে পাই টু 2 পাই, পাই টু 2 পাই। আমরা এখান থেকে গড় মান আর আরএমএস মান নির্ণয় করব। প্রথমে গড় মান নির্ণয় করছি। গড় মান আমাদের এই তড়িৎ চালক বল আর প্রবাহের গড় মান নির্ণয় করতে গেলে আমাদের sin থিটা অপেক্ষকের গড় মান নির্ণয় করতে হবে। sin থিটার গড় মান নির্ণয় করার পরে বা আরএমএস মান নির্ণয় করার পরে সেটাকে এইগুলোর সঙ্গে গুণ করে দিলে অ্যানসার হবে। এখানে সবে গড় মান নির্ণয় করার সময় ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন আমি করব না, শুধুমাত্র মানগুলো লিখে দেব, আপনি দেখবেন। প্রথমে গড় মান নির্ণয় করব সম্পূর্ণ চক্রে, সম্পূর্ণ চক্রকে বা পূর্ণ চক্রকে sin থিটা। তাহলে sin থিটার গড় মান 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই। এবার এখান থেকে এই পর্যন্ত sin থিটা d থিটা, মানে sin থিটার সমষ্টি পেলাম। 0 থেকে 2 পাই পর্যন্ত sin থিটার সমষ্টি পেলাম। তার গড় নির্ণয় করব, তাকে ভাগ করব কত দিয়ে, এই দূরত্বটা 2 পাই, 2 পাই কে ভাগ করবে, দিলে এর মান বেরোবে 0। যদি আমরা অর্ধচক্র ধরে করি, অর্ধচক্র ধরে ক্যালকুলেশন করি, তাহলে অর্ধচক্র বলতে প্রথম ক্ষেত্রে 0 থেকে পাই, অর্ধচক্র বলতে প্রথম ক্ষেত্রে কি 0 থেকে পাই। তাহলে 0 থেকে পাই পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করো, তাহলে sin থিটা d থিটা বাই কত হবে, পাই, তখন এর মান হবে 2 বাই পাই। যদি আমরা পরবর্তী অর্ধে ক্যালকুলেশন করি পাই টু 2 পাই, তাহলে সেক্ষেত্রে sin থিটা d থিটা বাই কত হবে, এক্ষেত্রেও sin থিটা d থিটা বাই পাই, তখন এর ক্ষেত্রে গড় মান বেরোবে -2 বাই পাই। তাহলে এখান থেকে দেখো এখানে যে 0 বেরিয়েছে, ঠিকঠাক বেরিয়েছে 0, কেন এখান থেকে এটা 2 বাই পাই, এখান থেকে এটা -2 বাই পাই, দুটোকে যোগ করলে তো শূন্য হবে। কিন্তু আমি ইন্টিগ্রেশন করেছি বলে শূন্য পাচ্ছি, কিন্তু ইন্টিগ্রেশন না করে যদি আমরা গড় নির্ণয় করি সেক্ষেত্রে শূন্য হবে না। কারণ ইন্টিগ্রেশন করার সময় এটা পজিটিভ অর্ধ নেগেটিভ অর্ধ ধরে ক্যালকুলেশন করা হয়নি, পুরো একটাই অর্ধ ধরে ক্যালকুলেশন করা হয়েছে।
কিন্তু যখন আমাদের গড় নির্ণয় করতে হবে আমাদের অর্ধ ধরে ক্যালকুলেশন করতে হবে, পজিটিভ অর্ধ, পজিটিভ মানে ধনাত্মক অর্ধ আর ঋণাত্মক অর্ধ ধরে ক্যালকুলেশন করতে হবে। সেক্ষেত্রে তার গড় কত হবে না, সেক্ষেত্রে তার গড় হচ্ছে গড় মান সমান 2/পাই মাইনাস 2/পাই, যেহেতু এর সাপেক্ষে এটা উল্টো দিকে আছে, যেহেতু এর সাপেক্ষে এটা বিপরীত দিকে আছে, তাই 2/পাই মাইনাস 2/পাই। এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিলে এর মান পাবো 2/পাই। তাহলে সম্পূর্ণ চক্রে একটা sin থিটা অপেক্ষকের গড় মান হচ্ছে 2/পাই। তাহলে তড়িৎ চালক বলের গড় মান কত না, তড়িৎ চালক বলের গড় মান E এভারেজ সমান তাহলে E0 * 2/পাই মানে হচ্ছে 2E0/পাই। আর প্রবাহের গড় মান কত না, I এভারেজ সমান I0 * 2/পাই সমান 2I0/পাই। এটা একটা প্রবাহের গড় মান। ঠিক আছে, এবার আমরা RMS মান নির্ণয় করব। RMS মান মানে RMS রুট মিন স্কয়ার ভ্যালু, মানে গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূল। তার মানে বেগগুলোর বর্গ করে তার গড় নির্ণয় করতে হবে, দিয়ে তাকে বর্গমূল করতে হবে। তাহলে এখানে তো আমরা অপেক্ষকের গড় নির্ণয় করব। তাহলে এখানে আমরা sin থিটার গড় নির্ণয় করেছিলাম, এখানে এরপরে কি করব, sin স্কয়ার থিটার গড় নির্ণয় করব, দিয়ে লাস্টে তাকে বর্গমূল করব। প্রথমে sin স্কয়ার থিটা যে অপেক্ষক আছে, sin স্কয়ার থিটা এর গড় নির্ণয় করব, এর গড় মান। তাহলে এর গড় মান সম্পূর্ণ চক্রে কত, 0 থেকে 2 পাই sin স্কয়ার থিটা d থিটা বাই 2 পাই দিলে এর মান বেরোবে হাফ। তাহলে এর মান যদি হাফ বেরোয় তাহলে sin স্কয়ার থিটা যে এর গড় মান আছে, এর RMS মান কি হবে, মানে বর্গবেগ হয়ে গেছে, তার বর্গমূল হচ্ছে 1/√2। sin থিটা অপেক্ষকের RMS মান, হচ্ছে 1/√2। তাহলে এবার এই তড়িৎচালক বলের কত হবে, প্রবাহের কত হবে না, তড়িৎচালক বলের RMS মান RMS তাহলে E0 * 1/√2। তাহলে IRMS কত হবে না, IRMS I0 * 1/√2 মানে E0/√2 মানে I0/√2। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন করতে হবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন পুরো প্রমাণ করবে। ERMS সমান E0/√2 আর এখানে IRMS সমান হচ্ছে I0/√2। যদি এটা আমরা ভোল্টেজে ব্যাখ্যা করতাম, তড়িৎচালক বল তো ভোল্টেজ, যদি ভোল্টেজ V দিয়ে বলতাম তাহলে বলতাম VRMS V0/√2, VRMS V0/√2। এটা যদি উল্টে দিই তাহলে V0 সমান কি হবে, VRMS * √2, VRMS V0 VRMS √2। এই V0 আর VRMS এই দুটোর মধ্যে কে AC আর কে DC, আরেকবার লিখছি V0 VRMS √2। V0 টা কি, শীর্ষমান, কার শীর্ষমান, পরিবর্তী প্রবাহের শীর্ষমান। তার মানে এটা পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে যেটা হচ্ছে তার মানে এটা DC থাকবে √2। পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে তার ভোল্টেজের মান বেশি হয়, বৃদ্ধি পায়, তার প্রবাহের মানও বৃদ্ধি পায়। প্রবাহের ব্যাখ্যা করলে I IRMS √2। তাহলে এটা DC AC, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি AC DC √2। আমরা এখানে লিখতে পারি AC DC √2। তার মানে DC তে যে মান থাকবে তার সঙ্গে √2 গুণ করলে AC মান পাবো। তাহলে এখানে একটা বর্তনীতে ধরো একটা লাইট আছে, এটা লাইটের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে, যন্ত্রাংশের ক্ষেত্রে তার রেটিং থাকে, তার ভোল্টেজ রেটিং থাকে। তার ভোল্টেজ রেটিং সাপোজ দেওয়া আছে 220 ভোল্ট, সেই 220 ভোল্ট রেটিংটা ডিসি তে। তাহলে ডিসি তে যদি একটা ডিসি লাইনে যদি একটা লাইটকে আমরা লাগাই তাহলে সে 220 ভোল্ট দিলে তো সর্বোচ্চ মানে আলো দিবে, বা 220 ভোল্টে সে সেভ থাকবে। 220 পরে কি হবে, নষ্ট হয়ে যাবে। তাহলে ওই বাল্বটাকে যদি আমরা ডিসি লাইনে লাগিয়ে সেই লাইনে যদি 220 ভোল্টেজ আমরা দিই তাহলে 220 ভোল্টেজ দিলে 220 * √2 পর্যন্ত বাড়বে। তাহলে 220 * √2 মানে হচ্ছে প্রায় 311.7। তাহলে 220 জায়গায় 311 হচ্ছে, তাহলে এসি তে ওই বাল্বটা লাগালে এসি তে বাল্বটা ঠিক থাকবে, নষ্ট হয়ে যাবে।
এসিতে প্রবাহ √2 গুণ বৃদ্ধি পায়, এসিতে ভোল্টেজের √2 গুণ বৃদ্ধি পায় ডিসি অপেক্ষা। তাই এসি বিপজ্জনক ডিসি অপেক্ষা, ডিসি অপেক্ষা এসি লাইন বিপজ্জনক। বইতে কোশ্চেন আছে মানে 2 নম্বরের প্রশ্ন যে ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক কেন, ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক কেন? এর কারণ না, ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক কারণ ডিসি লাইন অপেক্ষা এসি লাইনের প্রবাহ এবং ভোল্টেজ √2 গুণ বৃদ্ধি পায়, √2 গুণ বেড়ে যায় 311 পর্যন্ত হতে পারে। তার জন্য এসি অপেক্ষা ডিসি, ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক। ঠিক আছে, স্পষ্ট? আমরা এসি সার্কিট করছি পরিবর্তী প্রবাহ, তো এখান থেকে আমাদের কয়েকটা সার্কিট করতে হবে, কয়েকটা বর্তনী করতে হবে, এসি বর্তনী। সেই এসি বর্তনীগুলো কি হতে পারে? এসি বর্তনীগুলো হচ্ছে বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী আর বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী। আমরা এল কে সাবেশ দিয়ে প্রকাশ করি, তো সাবেশ তো আবেশের বর্তনী, তার জন্য আবেশকযুক্ত বর্তনী বলছি এল। বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী এল আর বর্তনী, মানে এল এবং আর শ্রেণীতে থাকবে, সি আর আর এর বর্তনী সি এবং আর শ্রেণীতে থাকবে, আর এটা হচ্ছে এল সি আর বর্তনী এল সি আর এই তিনটা শ্রেণীতে থাকবে। এই বর্তনীগুলো আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে। কিরকম বুঝলেন? এগুলো বর্তনী, এই বর্তনীগুলো আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে। আমি আজকে দুটো পড়াচ্ছি, আর আর এল পড়াচ্ছি। আর বর্তনী, রোধযুক্ত বর্তনী আর আবেশকযুক্ত বর্তনী। জিনিসগুলো প্রায় প্রত্যেকটা একই রকম, ঠিক আছে? প্রায় প্রত্যেকটা মানে ধাঁচটা একই, ক্যালকুলেশনের প্রক্রিয়াটা একই। যত বড় থাকবে, বড় যতগুলো শ্রেণীতে যত বেশি সংখ্যক ইনস্ট্রুমেন্ট থাকবে তত বড় বড় ক্যালকুলেশন হবে। তাহলে প্রথমে বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী, একটা রোধ নিচ্ছি, রোধ আর একে আমরা কি করছি, একটা সঙ্গে যোগ করে দিচ্ছি, এখানে একটা এসি প্রবাহের সঙ্গে যোগ করে দিচ্ছি, এটা এসি ভোল্টেজ দিলাম, ঠিক আছে? এই কার করে এসি ভোল্টেজ, তখন কি হবে, এখানে প্রবাহ আমি দুটোকে একসঙ্গে যতটা সম্ভব দেখাচ্ছি। এখানে বিশুদ্ধ আবেশক, আবেশককে এবং গোল করে দেখাচ্ছি, বিশুদ্ধ আবেশক, একেও একটা ভোল্টেজ দিচ্ছি, এই ভোল্টেজটা এসি ভোল্টেজ, এখানে প্রবাহ হচ্ছে আই, এটা হচ্ছে এল। প্রতিটা প্রমাণের ক্ষেত্রে আমরা ফার্স্ট যে লাইনটা লিখবো সেটা হচ্ছে পরিবর্তী ভোল্টেজের সাধারণ সমীকরণ। প্রথমে লিখবো পরিবর্তী ভোল্টেজের সাধারণ সমীকরণ, সমীকরণ V = V0 sin ওমেগা t। এর ক্ষেত্রেও V = V0 sin ওমেগা t। প্রতিটার ক্ষেত্রে প্রথম এই সমীকরণ আসবে, যে কোনো বর্তনীর ক্ষেত্রে V = V0 sin ওমেগা t। এবার দেখো এখানে রোধ আছে, রোধ তো এমনি রোধ তার কাজ প্রবাহ সৃষ্টি করা বা মুক্ত বা প্রবাহ বাধা দেওয়া। তো এই ক্ষেত্রে আবেশক কি করে, আবেশকের কথা মনে আছে তোমাদের? আবেশক কি করে বর্তনীতে? আবেশক কি করে? আবেশকের ধর্ম কি? আবিষ্ট করে। আবেশকের ধর্ম কি? আবেশকের ধর্ম কি? সাবেশের ধর্ম কি? সাবেশ মানে কি? সাবেশ স্বআবেশ, নিজস্ব চৌম্বক ক্ষেত্রে আবেশ, কিন্তু নিজস্ব চৌম্বক ক্ষেত্রে আবিষ্ট হলে কি করে, ঘটনা কি করে, বর্তনীতে কি করে? তড়িৎচালক বলকে বাধা দেয়। বর্তনীতে তড়িৎচালক বলকে বাধা দেয়, বর্তনীতে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, মানে বর্তনীর মোট তড়িৎচালক বলকে হ্রাস করে, বর্তনীর মোট তড়িৎ প্রবাহকে হ্রাস করে। এটাই তো সাবেশ। তো এখানে আমরা আবেশ দিয়ে ব্যাখ্যা করেছি, তাই তাহলে আবেশের কাজ কি? আবেশ কথার অর্থ হচ্ছে বাধা। হ্যাঁ, তাহলে দেখো এক্ষেত্রে পরিবর্তী ভোল্টেজের সমীকরণকে V = V0 sin ওমেগা t, এক্ষেত্রে সমীকরণ হচ্ছে V = V0 sin ওমেগা t। যেটা বলছিলাম যে সাবেশ, সাবেশ মানে বাধা, বর্তনীতে তড়িৎচালক বলের বাধা, বর্তনীতে তড়িৎ প্রবাহের বাধা। মানে সাবেশ বর্তনী কি করে, সাবেশ কি করে না, বর্তনীর মোট তড়িৎচালক বলকে হ্রাস করে, বর্তনীর মোট প্রবাহকে হ্রাস করে। তাহলে এখানে সাবেশের যে আছে এর দুই প্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হবে, নিজস্ব ভোল্টেজ আবিষ্ট হয়, তারপরে তড়িৎচালক বল বিপরীত কি হয়। তাহলে এই সাবেশের দুই প্রান্তে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হয় তার মান কত? না, সাবেশের দুই প্রান্তে তড়িৎচালক বল, সাবেশের এটা লিখছি না, VL = -L di/dt, -L di/dt। এই মাইনাস কথার অর্থ কি? এই মাইনাসটাই বলছে যে এই তড়িৎচালক বলকে হ্রাস করবে, এই মাইনাসই বলছে বাধা দিবে, যা মূল বর্তনী তড়িৎচালক বলের বিপরীত অভিমুখে। তাই
এখান থেকে লব্ধি তড়িৎচালক বল কত, লব্ধি বল কত, মানে বল মানে বিভব কত, না লোড বিভব থেকে এই যে পরিবর্তী ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা মাইনাস হবে। তাহলে এই ক্ষেত্রে লব্ধি ভোল্টেজ ওই ভিআর দিয়ে প্রকাশ করছি, মানে হচ্ছে ভি মাইনাস ভিএল, এটা ক্যালকুলেট করলে পাবো v0 sin ওমেগা টি মাইনাস এল ডিআই বাই ডিটি। এটাকে মাইনাস করলাম, মাইনাস হচ্ছে প্লাস করিনি, কিন্তু কেন মাইনাস হচ্ছে প্লাস করিনি, কারণ প্লাস করলে তো তড়িৎচালক বল বৃদ্ধি পাবে, এই মাইনাসটা বোঝাচ্ছে তুমি বিয়োগ করো, ঠিক আছে। তাহলে মোট তড়িৎচালক এখান থেকে এসে দেখো এই যে সমীকরণ পেয়ে গেলাম vr সমান v0 sin ওমেগা টি মাইনাস এল ডিআই বাই ডিটি। এই ক্ষেত্রে v সমান v0 sin ওমেগা টি। রোধযুক্ত বর্তনী, এই রোধযুক্ত বর্তনীতে এটা ফর্মুলা, কিন্তু সাবেশ বর্তনীতে সাবেশ বাধা দেয় বলে তার তড়িৎচালক বলটাই মাইনাস করলাম, এখানে তো বাধা দেওয়ার প্রশ্ন নেই, তাই এখানে ভি। এবার এইরকম জায়গায় এসে এই ভি এর জায়গায় কত লিখবো, আইআর। আইআর ইকুয়াল টু v0 sin ওমেগা টি। যে সমীকরণে আর থাকবে সেই সমীকরণে ভি এর জায়গায় আইআর বসবে, যে সমীকরণে যে বর্তনীতে আর নেই সেই বর্তনীতে ভি আর এর জায়গায় কি বসবে, আইআর, যার আর এর মান কত, 0, আর এর মান 0, এখানে আর আছে বলে আর বসেছে, এখানে তো আর নেই তাই 0, তার জায়গায় 0 বসবে। তাহলে এই ক্ষেত্রে আর নেই বলে 0 ইকুয়াল টু v0 sin ওমেগা টি মাইনাস এল ডিআই বাই ডিটি। এবার এখান থেকে v0 sin ওমেগা টি ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি। এরপর এখান থেকে আলাদা ক্যালকুলেশন আছে। এর ক্ষেত্রে এখান থেকে i মান বের করছি, i ইকুয়ালস টু v0 বাই r sin ওমেগা টি, আর v0 বাই r এর জায়গায় কি লিখতে পারি, i0, তাহলে i0 sin ওমেগা টি। এই বর্তনীগুলোর কাজ হচ্ছে আমাদের প্রথম যেটা কাজ, যে একটা ভোল্টেজের সমীকরণ ধরবো, সেখান থেকে প্রবাহের সমীকরণ বের করব। আমি এখান থেকেও প্রবাহের সমীকরণ বের করবো, কিন্তু পরে ক্যালকুলেশন করছি, কেন এরপরে আলাদা ক্যালকুলেশন হবে কত। এটা হয়ে গেছে i সমান i0 sin ওমেগা টি। এটা পরিবর্তী প্রবাহের সমীকরণ বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে, যে ক্ষেত্রে i0 সমান কত, i0 সমান v0 বাই r। এখান থেকে পরিবর্তী প্রবাহের সমীকরণ বের করার পরে এখান থেকে আমাদের দশা বের করতে হবে, এখান থেকে আমাদের দশা বের করতে হবে। দশা মানে দেখো এখানে v0 sin ওমেগা টি, এখানে দশা কত, ওমেগা টি, এখানে দশা কত, ওমেগা টি, তাহলে এখানে দশা পার্থক্য কত, ওমেগা টি মাইনাস ওমেগা টি এর দশা পার্থক্য 0। এই দশা পার্থক্য কার কার, আমি এই দুটো বললাম, আসলে এই দুটো ভোল্টেজ আর প্রবাহের দশা। এখানে ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে দশা পার্থক্য নেই, ভোল্টেজ এবং প্রবাহের দশা পার্থক্য হচ্ছে এখানে 0। এবার এখান থেকে দেখো i0 সমান v0 বাই r, এখান থেকে v0 ইকুয়ালস টু ইনটু r, উভয় দিকে √2 দিয়ে ভাগ করছি, v0 বাই √2 ইকুয়ালস টু i0 বাই √2 ইনটু r। v0 বাই √2 মানে কি লিখতে পারবো, vrms, তাহলে vrms ইকুয়ালস টু irms ইনটু r। এই সমীকরণ, এই বর্তনীগুলো থেকে আমাদের আরো একটা মূল জিনিস নির্ণয় করতে হয়, যেটা হচ্ছে ক্ষমতা। এই ক্ষেত্রে ক্ষমতা P সমান vi। সব বর্তনীর ক্ষেত্রে সব জায়গায় আমরা এই ফর্মুলায় বসাবো P সমান vi। তাহলে P সমান vi ক্ষেত্রে মানে যতগুলো বর্তনী আছে সব ক্ষেত্রে P সমান vi, শুধু ভিটা কি একবার ফার্স্ট স্টার্টিং যে সমীকরণটা v0 sin ওমেগা, সব ক্ষেত্রে v0 sin ওমেগা টি। আর i কি, যে ইকুয়েশনটা তুমি বের করবে, প্রবাহের যে সমীকরণটা পাবে i0 sin ওমেগা সমান i0 v0 sin স্কয়ার ওমেগা টি। দেখো sin স্কয়ার ওমেগা টি মানে sin স্কয়ার থিটা, মানে থিটার সঙ্গে সমানুপাতিক, থিটা কি বলে একই রকম থিটার রকম। তাহলে sin স্কয়ার ওমেগা টি, sin স্কয়ার থিটা সম্পূর্ণ চক্রে গড় মান কত হয়, হাফ। তাহলে ঠিক এর মান হাফ হবে, এর মান হাফ লিখব, i0 v0 ইনটু হাফ সমান i0 বাই √2 ইনটু v0 বাই √2, i0 বাই √2 ইনটু v0 বাই √2। i0 বাই √2 মানে কি লিখব, irms, আর v0 বাই √2 মানে হচ্ছে vrms, আর vrms মানে হচ্ছে irms ইনটু r। একবার লিখে দিচ্ছি i স্কয়ার rms ইনটু r, তাহলে এটা সমান লিখব r ইনটু i স্কয়ার rms মান। এটা একটা রোধযুক্ত বর্তনীর ক্ষমতা রাশি, রোধযুক্ত বর্তনী, রোধযুক্ত এসি বর্তনীর ক্ষমতা রাশি, ঠিক আছে। এই সমীকরণ থেকে আমরা প্রত্যেকটা ক্ষমতা নির্ণয় করতে পারবো। যে বর্তনীতে রোধ আছে, এখানে রোধ আছে, এখানে রোধ, এখানে রোধ, এখানে রোধ, সব বর্তনীর ক্ষমতা r ইনটু irms মানে এটা বের হবে, i স্কয়ার r বের হবে। যার ক্ষেত্রে কি আছে, রোধ আছে, যেখানে রোধ নেই, এই দুটোর ক্ষেত্রে রোধ নেই, রোধের জায়গায় শূন্য বসবে, মানে ক্ষমতা শূন্য। কিন্তু আমাদের নির্ণয় করে দেখাতে হবে, প্রতিটা ক্ষেত্রে মানগুলো ইকুয়েশন আলাদা আসবে কিন্তু রেজাল্ট একই আসবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে এটা কমপ্লিট, আমি পয়েন্টে যাচ্ছি।
দেখো এরকম একটা সমীকরণ আছে, এটা তো সাধারণ, এটা আমাদের বিশুদ্ধ রোধ কাজে লাগে না, এর পরেরগুলো কাজে লাগে, কিন্তু এটা সেগুলো করতে গেলে এটা দিয়ে করতে হবে, এটাকে শুরু করতে হবে। এখান থেকে যতগুলো বর্তনী পুরো সবগুলো বর্তনীতে এরকম একটা সমীকরণ আছে, যেখানে বিসি আছে, এআর আছে, এসিআর, সিআর, এলসিআর, সেখানে এর সঙ্গে আরো কিছু কিছু অ্যাড থাকবে। আমাদের কাজ করতে হবে কি, কাজ করতে হবে না, এখান থেকে আমাদের মানে ওমেগা টি 10 পার্থক্য বের করানো বা কিছু বের করানো। এখান থেকে আমাদের এসে এই জায়গায় এসে আমাদের দুটো সমীকরণ ধরতে হবে, এক i = I0 sin ওমেগা টি প্লাস আলফা, অথবা q = E0 sin ওমেগা টি প্লাস আলফা। এই দুটো সমীকরণে যে কোনো একটা সমীকরণ ধরব। আমরা কি সমীকরণ ধরব? দেখবো এখানে কে আছে, i আছে, i দুটো পদ আছে, i আছে বলে i সমীকরণ ধরব। যদি এই সমীকরণে কোথাও q থাকতো তাহলে q সমীকরণ ধরতাম, যদি i এবং q দুটোই থাকতো তাহলে আমরা q সমীকরণ ধরতাম। যদি q হলে কি হতো, i = dq/dt, ডেরিভেটিভ করে বসে দিতাম। তোমরা বুঝে গেছে? কিন্তু যে অন্যটা ধরলে হবে না তা নয়, তুমি যদি i জায়গায় q ধরে বলে এখানে তাতেও হবে, কিন্তু আমরা সব ইজিটা ধরবো, মানে ডেরিভেটিভের জায়গায় ইন্টিগ্রেশন করব না, যে কোনো ধরলে হবে, ডেরিভেটিভ হবে না ইন্টিগ্রেশন। তো আমি i ধরে করছি। আমরা ধরছি যে পরিবর্তী প্রবাহের সমীকরণটা হচ্ছে i = I0 sin ওমেগা টি প্লাস আলফা। এই আলফাটা কি প্রারম্ভিক দশা বলেছিলাম, কার কার দশা, পার্থক্য, দশা নয় দশা পার্থক্য, এর দশা কত ওমেগা টি, এর দশা হচ্ছে ওমেগা টি প্লাস আলফা। এদের মধ্যে দশা পার্থক্য কত, দুটোকে মাইনাস করে দিলে আলফা দশা পার্থক্য, এই আলফার মানটা বের করব। আচ্ছা এখানে i ধরেছি, এখানে কি আছে di/dt, তাহলে এটাকে ডেরিভেটিভ করে দাও, di/dt সমান I0 ওমেগা cos অফ ওমেগা টি প্লাস আলফা। এই মানকে এই সমীকরণে বসাও, তাহলে v0 sin ওমেগা টি = I0 ওমেগা l cos ওমেগা টি প্লাস আলফা। এদিকে সাইন আছে, এদিকে cos আছে, আমাদের উভয় দিকে সাইনে নিয়ে আসতে হবে, দিয়ে কম্পেয়ার করব। তাহলে v0 sin ওমেগা টি = I0 ওমেগা l into sin of ওমেগা টি প্লাস আলফা প্লাস π/2। এবার কম্পেয়ার করো, উভয় দিকে তুলনা করো, তুলনা করলে v0 সমান কি পাবো, I0 ওমেগা, আর এদিকটা কম্পেয়ার করলে পাবো ওমেগা টি = ওমেগা টি প্লাস আলফা প্লাস π/2। তাহলে ওমেগা টি ক্যান্সেল, এলটা স্যার আর এখানে এল হবে না। এবার এখানে আলফা সমান কি পাবো, আলফা সমান -π/2। তাহলে আলফা -π/2, আলফাটা কি বলেছিলে তোমরা, দশা পার্থক্য, কারটা দশা পার্থক্য, এই দুটোর মধ্যে, কিন্তু এই দুটো বলতে এটা কার ভোল্টেজের, এটা কার প্রবাহের, তাহলে ভোল্টেজ এবং প্রবাহের দশা পার্থক্য। তাহলে ভোল্টেজ এবং প্রবাহের দশা পার্থক্য কত, π/2, কিন্তু -π/2 আছে। মাইনাস কথার অর্থ এই ভোল্টেজ অপেক্ষা এই প্রবাহ মাত্রা π/2 কোণে পিছিয়ে আছে, ভোল্টেজ অপেক্ষা প্রবাহ মাত্রা π/2 কোণে পিছিয়ে আছে। এটাকে যদি আমরা ছবির সাহায্যে প্রকাশ করি, লেখচিত্রের সাহায্যে, এই দিকটাকে i লিখবো, এই দিকটাকে v লিখবো, যেটা তীর চিহ্ন দেবো নিচের দিকে, দিয়ে লিখবো π/2। ভোল্টেজ অপেক্ষা প্রবাহ π/2 কোণে পিছিয়ে আছে। কিন্তু পরিবর্তী প্রবাহের সমীকরণ কত না, পরিবর্তী প্রবাহের সমীকরণ হচ্ছে এটা i = I0 sin ওমেগা টি প্লাস আলফা মানে -π/2। তাহলে এখান থেকে লিখবো i = I0 cos ওমেগা টি, i = I0 cos ওমেগা টি। এটাই হলো পরিবর্তী প্রবাহের সমীকরণ, কার ক্ষেত্রে না, বিশুদ্ধ আবেশক যুক্ত বর্তনীর ক্ষেত্রে। বিশুদ্ধ আবেশক যুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে তার প্রবাহ মাত্রার সমীকরণ i = I0 cos ওমেগা টি। এখানে একটা নতুন জিনিস পড়বো এখন, এখানে আমরা কি পেয়েছি, v0 = I0 × ওমেগা l। তাহলে এখানে v0 সমান, আচ্ছা I0 সমান কি লিখতে পারবো, I0 সমান v0/ওমেগা l, I0 সমান v0/ওমেগা l। আমরা রোধকযুক্ত বর্তনীতে কি পেয়েছিলাম, রোধযুক্ত বর্তনীতে পেয়েছিলাম I0 = v0/r। আমরা জানি I = v/r, তাহলে এখানে I = v/r, I0 = v0/r, এখানে I0 = v0/ওমেগা l। তাহলে I পেতে হলে v এর নিচে নিচে r কে রাখতে হবে, তাহলে এখানে r টা কি ওমেগা l। তাহলে বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীতে r এর যা ভূমিকা, মানে r যে ভূমিকা পালন করে, যে কাজ করে, বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীতে ওমেগা l ও একই ভূমিকা পালন করে। তাই এই ওমেগা l কে বিশুদ্ধ রোধের প্রতিঘাত বলা হয়, প্রতিঘাত ভাগাত্ম, বিশুদ্ধ রোধের প্রতিঘাত বলা হয়, যাকে আমরা z দিয়ে প্রকাশ করছি, z
জেড হচ্ছে ওমেগা এল। আমরা পরের প্রমাণগুলোর ক্ষেত্রে এই প্রতিঘাতকে আবার প্রতিঘাত থেকে প্রতিরোধ আসবো, আপাতত প্রতিঘাত এখানে হয়ে যায়। তাহলে আর একটা জিনিস বাকি আছে ক্ষমতা। তাহলে এক্ষেত্রে যদি ক্ষমতা নির্ণয় করি, ক্ষমতা P সমান কি হবে VI। তাহলে V মানে এখানে V0 sin ওমেগা t, I মানে কি I0 cos ওমেগা t। সরলকোণের মান কত বেরোবে? সরলকোণের মান কত বেরোবে? 0 বেরোবে। কেন 0 বেরোবে? এখানে তো আর নেই, বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী আর নেই, তাহলে আর এর মান 0 হলে ক্ষমতা 0 বেরোবে। কিন্তু আমি আর নির্ণয় করছি না, তোমরা এখানে মান বসিয়ে সরল করে নিবে। P সমান VI, V এর জায়গায় V0 sin ওমেগা t, I এর জায়গায় I0 cos ওমেগা t। এই ফর্মুলাতে করতে হবে, সবের একই রকম ক্যালকুলেশন নোটসে করা আছে তোমাদের, ঠিক আছে।